প্রশিক্ষণ দিতে ঘর থেকে বের হওয়া এবং ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোথায় কি হবে না হবে সবগুলোর উপর একটা গাইডলাইন হবে ইনশাআল্লাহ। আমরা যেই সফর যাব কয় তারিখ এটা? 26 তারিখ সোমবার, তাই না? যেই সফরে যাব এটা হলো একটা ওমরার সফর। এই ইবাদত হচ্ছে নফল। আমরা প্রতিদিন যে সমস্ত ইবাদত করি বলেন ফরজ, আরেকটু জোরে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। ওমরা হচ্ছে নফল। ওমরা কি? আর সফর করা হলো সুন্নাত। সফর করা কি? ওমরা করা কি? ওমরা একটা নফল ইবাদত, আর সফর করা সুন্নাত। সোমবারে আমরা সফর করব। সফর করার পূর্বে যে সমস্ত বিষয়গুলি আমাদের লাগবে, এখানে যারা মহিলারা আছেন আপনারা অনেকেই পুরুষের উপরে নির্ভরশীল, কিন্তু কিছু কিছু বিষয় আপনার নিজেই জানা থাকতে হবে। এই জন্য ট্রেনিং করানো হচ্ছে ট্রাভেলসের পক্ষ থেকে। বলি সবাই, পাসপোর্ট, ভিসা, টিকিট, কমপক্ষে এই 3 জিনিস আমাদের কাছ থেকে গ্রহণ করে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট যেটা আছে এটা আপনার সঙ্গে নিয়ে তারপরে সফর শুরু করতে হবে। এয়ারপোর্টে যাওয়ার পূর্বে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে, আপনি যেই ব্যাগে পাসপোর্ট রাখবেন সেই ব্যাগটা, পাসপোর্টের জন্য যে ব্যাগটা থাকবে এটাতে যেন অন্য আর বিশেষ কিছু না থাকে, কারণ অনেক সময় কাগজপত্রগুলি নষ্ট হয়ে যায়। পাসপোর্ট, ভিসা, টিকিট, করোনার ভ্যাকসিন সার্টিফিকেট, সর্বোচ্চ 30 কেজি ওজনের একটি লাগেজ, হাতের ব্যাগ। আপনি এয়ারপোর্টে যাওয়ার পূর্বে আপনার কাছে কি কি থাকবে বলেন? 1 নম্বরে বলেন, 2 নম্বরে, যাওয়ার সময় 1 লাগেজ, আসার সময় 2 লাগেজ। যাওয়ার সময় ব্যাগ লাগেজ কয়টা নিতে পারবেন? একটা। আসার সময় 2টা। তাহলে যাওয়ার সময় 1টা লাগেজ বুকিং দিতে পারবেন, আর হাতে করে আপনি 7 থেকে 10 কেজির যে কোনো ব্যাগ আপনার ট্রলি মলি সব নিতে পারবেন। রিয়াল সংগ্রহ মানে টাকার পরিবর্তে সৌদি টাকা কেনাকাটার জন্য বাংলা টাকা রিয়াল করে নিতে হবে, কারণ মহিলারা অনেক স্বর্ণ অলংকার কিনে, তো এখন যদি ওখানে গিয়ে বাংলা টাকা নেওয়া যায় তো লস হয়ে যাবে। বাংলা টাকা নিলেও কাজ করতে পারবে, কিন্তু ওখানেও চেঞ্জ করতে হবে। টাকা পয়সা যত্ন সহকারে রাখতে হবে, কাগজপত্র যতটা যত্ন সহকারে রাখতে হবে, টাকা পয়সাও যত্ন সহকারে রাখতে হবে, কারণ এগুলো বেশিরভাগ মানুষে হারায়। হিসাব করে খরচ করতে হবে, কারণ মহিলারা দেখা যায় মার্কেটে গেলে আর বাইরে হইতে চায় না, ইচ্ছা মতো কিনতে থাকে, পরে থেকে নিজেরটাও শেষ, জামাইরটাও শেষ, তারপরে ধার কর্য করা শুরু করে। সৌদি আরবে গিয়ে ধার কর্য করা যাবে না, যদিও আপনার বন্ধু বান্ধব সবাই থাকবে, আপনি চাইলে দিবে, কিন্তু সেও তো একটা বাজেট নিয়ে যায়, তাই না? কেউ যেন কারো কাছে টাকা না চাইতে হয় সেই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। নিজের যে টাকা আছে তার উপরেই খরচ করব, এর বেশি যেন চিন্তা না করি। মনে থাকবে ইনশাআল্লাহ? এই কথাগুলো আপনাদের জন্য বেশি দরকার। বলেন, বিমানবন্দর, যার যার গাড়ি দিয়ে সোমবারে 1টার সময়, 1:30 মিনিট থেকে 2টার মধ্যেই আমরা ঘর থেকে বের হয়ে যাব। যার যার গাড়ি দিয়ে এয়ারপোর্টে চলে যাব। কি কি নিতে হবে মনে আছে না? একটু আগে বললাম, যা যা নিতে হবে তার সঙ্গে করে নিজ নিজ দায়িত্বে আমরা এয়ারপোর্টে চলে যাব। ওখানে যাওয়ার পরে পাসপোর্ট দেখিয়ে এই দোতলায় ভিতরে প্রবেশ করতে হবে। যখন পাসপোর্ট দেখাবেন, একটা পাসপোর্ট বের করতে গিয়ে অন্য কাগজগুলো যেন নিচে না পড়ে যায়। সব এই কথাটা দেখবেন আমি কতবার বলি, এই কাগজ যদি হারিয়ে ফেলেন, আপনার হাজব্যান্ড অথবা আপনার মাহারাম ব্যক্তির যেমন পেরেশানি, আমার এর চেয়ে বেশি পেরেশানি হবে। আর এই কাজগুলিও, হারানোর কাজগুলো আপনাদের মতো যারা আছে তারা বেশি করে। আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। পাসপোর্ট দেখিয়ে ভিতরে যখন প্রবেশ করব তখনই এরকম একটা মেশিন দেখা যাবে। এই মেশিনের মধ্যে আপনার ট্রলিতে দেওয়া লাগেজ, হাতের ছোট ব্যাগ, তারপরে পাসপোর্টের ব্যাগ, যাবতীয় সব কিছু দিলে এটা স্ক্যান করা হবে, চেকিং করা হবে। টেনশনের কোনো কারণ নাই, আপনার ব্যাগ কেউ চুরি করবে না, নিবে না। মেশিনের ওই পাশে গিয়ে দেখবেন আপনার সবগুলো ব্যাগ পরে আছে, এগুলি আবার ট্রলিতে উঠাবেন। এই কাজগুলো ওখানে কেউ করে দিবে না, নিজে নিজেই করতে হবে।
ট্রলিতে মালটা নেওয়ার পরে মহিলারা আলাদা জায়গায় চেক করবে, বডি চেক আপ করবে আপনার কাছে অবৈধ কোনো কিছু আছে কিনা। পুরুষদেরকে সামনাসামনি করবে, মহিলাদেরকে আলাদা একটা ছোট জায়গাতে নিয়ে চেক করবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, শরীর কাঁপাকাঁপির কোনো কারণ নেই, কারণ আপনার কাছে অবৈধ কোনো কিছুই নেই। নাকি থাকবে? ট্রলিতে মালগুলি উঠিয়ে সামনে যেখানে আমাদের বাংলাদেশ বিমানের মালামাল বুকিং করা হয় ওই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। একসাথে সবাই যাইতে পারবে না, যেহেতু 60-70 জন মানুষ একসাথে যাবে না। ওই কাউন্টারে গিয়ে যে বাংলাদেশ বিমান যেটা মদিনা যাবে, ওখানে কাউন্টারে লেখা থাকবে জেদ্দা, মদিনা, বিভিন্ন দেশের নাম। আমরা যাব কোন জায়গায়? কোন জায়গায় যাব? আপনি যদি জেদ্দার বিমানে গিয়ে বুকিং দেন, পরে আর লাগেজ পাবেন না, পরে সিটও পাবেন না, পেশার লেগে যাবে। মদিনার বিমানে আমরা বুকিং করব। এইভাবে সিরিয়ালে দাঁড়িয়ে লাগেজটা বুকিং দিতে হবে। জি, একটু মনোযোগ সবাই। ওখানে পাসপোর্ট, টিকিট, ভিসা সবগুলো চেক করবে। চেক করার পরে আপনার লাগেজে একটা স্টিকার লাগে, এইটা চেইনের মধ্যে, বেল্টের মধ্যে চলে যাবে, আপনার কাছে এটা আর আসবে না। তাহলে আপনার একটা হাতের ব্যাগ আর পাসপোর্টের ব্যাগ, দুইটা জিনিস আপনার কাছে থাকবে। উনি ফেরত দিবে পাসপোর্ট, ভিসা, টিকিট আর একটা বোর্ডিং পাস, একটা কার্ড দিবে। বলেন তো একটু কি কি দিবে? পাসপোর্ট, ভিসা, টিকিট, বোর্ডিং পাস। এই 4টা জিনিস না বোঝা পর্যন্ত বেটার সামনে থেকে সরা যাবে না। বুঝে আসছে? বুঝে চেক করে নিজের পাসপোর্টের ব্যাগে রাখবেন। এরপরে হাতের ব্যাগটা নিয়ে একটু পিছনে আসবেন, আপনার সবগুলি লোক নিয়ে। তারপরে ইমিগ্রেশন, যেটাকে বলা হয় পুলিশ চেকিং। এক দেশ থেকে অন্য দেশে মানুষ যখন যায় তখন পুলিশ চেক করে যে আপনার কোনো কেস, মামলা, মোকদ্দমা, এই দেশে কোনো ভেজাল, ফেতনা ফাসাদ করছেন কিনা। যদি আপনার নামে কোনো কিছু থাকে ওখানে অনলাইনে দেখা যাবে, তাহলে আপনি আর যেতে পারবেন না। যখন ওমরার হাজিদেরকে সাধারণত এত জটিলভাবে চেক করা হয় না, আর আমাদের তো কোনো কিছু সমস্যা নাই। আমরা পুলিশের কাছে ওখানে আবার হাতের একটা ব্যাগ কিন্তু আছে, খেয়াল করি সবাই। এই ব্যাগটা কিন্তু বারবার হারাবে, এক জায়গায় রাখবেন, এটা হাতে রাখবেন, টলি হোক, ব্যাগ হোক, আর যেটা পাসপোর্ট এটা ঝুলে রাখবেন গলায়। আবার ওখানে পুলিশের সামনে গিয়ে পাসপোর্ট, ভিসা, টিকিট সব কিছু চেক করবে, বোর্ডিং পাস চেক করবে না। এগুলো দেওয়ার পরে সে ছবি উঠাবে, হ্যাঁ, ফিঙ্গারও নিতে পারে। তারপরে আপনার আবার সবগুলি কাগজপত্র আপনি চেক করে ব্যাগে রাখবেন। আর ওই দাঁড়ানোর সময় যে নিচে যে ব্যাগটা রাখছেন, কারণ আপনার হাতে একটা ব্যাগ ছিল না, ওই ব্যাগটা তখন নিচে রাখাই কিন্তু কাগজপত্রগুলি দিতে হয়। অনেক মানুষ এই ব্যাগটা নিচে রেখেই হাঁটা শুরু করে দেয়। ইমিগ্রেশন শেষ করার পরে আপনি যে সামনে দিয়ে বের হবেন, সবাই ফলো করি, ওই দিক দিয়ে একটা বেড়া দেওয়া থাকবে, আটকানো দেওয়া থাকবে। তো মনে করবেন যে আপনার যাওয়ার রাস্তা নাই, এটা ধাক্কা দিলে খুলে যাবে, কারণ আপনার সাথে আর কোনো মানুষ থাকবে না। আপনার সঙ্গে পুরুষ হোক, বাচ্চা কাচ্চা হোক, একা একা যাইতে হবে, মানে বাচ্চাদেরকে সঙ্গে নিতে পারবেন, আর সবাই একা একা পার হবে ইমিগ্রেশনটা। বলেন, আমার বুকিং এবং ইমিগ্রেশন শেষ, বলে এই কথাটা। আমি এখন ফ্রি, আমি অজু করব, ইস্তেঞ্জা মানে বাথরুম সংক্রান্ত যে কোনো কাজ করে, নামাজের টাইম হলে নামাজ পড়ব। এগুলি যেখানে আপনি বসবেন তার একেবারে দক্ষিণ মাথায় অথবা উত্তর মাথায় মহিলাদের, পুরুষদের আলাদা আলাদা অজু ইস্তেঞ্জার জায়গা আছে, নামাজের জায়গা আছে। সুন্দর করে অজু ইস্তেঞ্জা করে নামাজ পড়ে একদম ফ্রেশ থাকবেন, ফ্রি থাকবেন। ওই মুহূর্তে এদিকে মাঝখানে 1-1.5-2 ঘন্টাও চলে যেতে পারে। যদি ক্ষুধা লাগে, নিজের ছোট ব্যাগে যে কিছু খাবার রাখছেন ওখান থেকে কিছু খাবেন, কারণ এয়ারপোর্টে 10 টাকার জিনিস 110 টাকা, বুঝছেন? তো তখন যদি বারবার কিনতে যান তাহলে পয়সা ওখানে শেষ হওয়া শুরু হয়ে যাবে। এয়ারপোর্টের মানে একেবারে প্রয়োজন না হলে না খাওয়া, যার যার ব্যাগে যে খাবার থাকবে কিছু টুকিটাকি খাবেন, পানি খাবেন। তাহলে নামাজ পড়ে নিলাম, কিছুক্ষণের মধ্যে দেখবেন এলান হতে থাকবে, হ্যাঁ, বাংলাদেশ বিমান মদিনা, বাংলাদেশ বিমান মদিনা। অনেক সময় দেখা যাচ্ছে মহিলা আছে, পুরুষ বাথরুমে চলে গেছে, আপনি তাড়াহুড়া করে চলে যান না। আপনার হাজব্যান্ড বা আপনার মাহারাম ব্যক্তি নামাজ পড়তে গেছে, ওয়াশরুমে গেছে, কিন্তু আপনি ওই বেটা ডাকতেছে বলে আপনি চলে গেছেন, যাবেন না, জায়গায় বসে থাকবেন, কারণ আপনার সঙ্গে যারা আছে তারা আপনাকে নিয়ে বিমানে ওঠার জন্য গেট নাম্বার দেওয়া থাকবে। ওই গেট নাম্বার অনুযায়ী আমরা এইভাবে সিরিয়াল, ওখানে আরেকটা চেকিং হবে। বিমানে ওঠার আগে একেবারে জুতা, বেল্ট, ঘড়ি, চশমা, অনেকেই শোনে না,
ব্যাগ কাগজপত্র সব কিছু ফাইনাল চেকিং। বিমানে ওঠার আগে ফাইনাল চেকিং হবে, একেবারে যত নাট বল্টু আছে সব চেকিং করার পরে ওখান থেকে মালগুলো আবার বুঝে বুঝে নিতে হবে। আপনার কাগজপত্র, ব্যাগ, মাল সামান যা ছিল সব সুন্দর করে বুঝে, যদি সময় বেশি থাকে ওখানে আবার বসার জায়গা থাকবে, বসতে পারবেন। আর যদি সময় কম থাকে তাহলে আপনি সরাসরি বিমানে চলে যেতে হবে। আচ্ছা, ওই যে একটা বোর্ডিং পাস দিছিল, এইটা ওখানে অর্ধেকটা ছিঁড়ে রেখে দিবে আর অর্ধেকটা আপনার কাছে থাকবে। বিমানে ওঠার সময় ওইটা সিট নাম্বার, ওই যে বিমান ক্রু বা বিমানবালা যারা আছে তারা দেখবে আপনার সিট নাম্বার কত, ওইটা হাতে রাখেন। ওইটা পড়ে গেলে আপনি আর সিটে বসতে পারবেন না। বারবার ওই ব্যাগের পকেটে রাখবেন, ওখান থেকে কষ্ট করে বারবার বের করবেন, হাতে রাখলে হারিয়ে যেতে পারে। ওইটা দেখে আপনার সিট নাম্বার দেখে আপনার সিটে গিয়ে আপনি বসবেন। আপনার সিটে বসতে গিয়ে যদি আপনি মাঝখানে লাগেজ রেখে দাঁড়ায় থাকেন, পিছনের মানুষগুলি যেতে পারবে না। ঝটপট ওখানে আপনার সঙ্গে যেই পুরুষ থাকুক, যারাই থাকুক, তারা তার নির্ধারিত সিটে গিয়েই বসবে। আপনি কারোর জন্য বিমানের ভিতরে অপেক্ষা করতে পারবেন না। ওখানে রাস্তা খুব চিকন, দেখেন তো, এটা দেখা যায় নাকি? এই যে মানুষের দেখা যায় মাঝখানে একটু ফাঁকা জায়গা না, তো ওখানে যদি আপনি লাগেজ নিয়ে দাঁড়ায় থাকেন তাহলে মানুষ যেতে পারবে না। এই জন্য দ্রুত গতিতে যেখানে আপনার সিট ওখানে উপরে ব্যাগটা রেখে আপনি আপনার সিটে বসে যাবেন। সব মানুষ যখন বিমানে বসবে, তারপরে যারা বিমান চালায়, ক্যাপ্টেন, তারা কিছু অ্যালার্ম করবে। তারপরে বিমানবালা যারা থাকে, ক্রু যারা থাকে, তারা কিছু দিক নির্দেশনা দেয়। এই কথাগুলি মনোযোগ সহকারে শুনতে হবে। কখন কি বলতেছে এগুলি মনোযোগ সহকারে শুনতে হবে। বিমানটা প্রায় 7 ঘন্টা চলতে থাকবে। ওই অবস্থায় আপনারা ক্ষুধার্ত হবেন, আপনাদেরকে 2 বার খাওয়াবে। কয়বার? 2 বার। বিমানটা ছাড়ার পরে যখন একদম নির্ধারিত উপরে উঠে যাবে, বিমান যখন সোজা হয়ে যাবে, তখন আপনাদের খাবার নিয়ে আসবে। আপনাদের সামনে এরকম ফোল্ডিং করা ওখানে টি টেবিল থাকে, এটাকে খুলে যেভাবে খাবার দেয়, আপনার যা মনে চায় তা খাবেন, যেটা মনে না চায় খাওয়ার দরকার নেই, ওখানে রেখে দিবেন। খাওয়ার পরে এখান থেকে কোনো ময়লা আবর্জনা নিচে ফালাবেন না, ডানে বামে ফালাবেন না, যতক্ষণ না যারা দিছে তারা না নিয়ে যায়। তারাই নিয়ে যাবে, তাদেরকে বলবেন না যে আমারটা নিয়ে যান। তার নির্ধারিত সময় আপনাকে দিবে, তাদের নির্ধারিত সময় আপনার কাছ থেকে আবার নিয়ে যাবে। বুঝে আসছে কথাগুলো? যদি আপনি ধাক্কাধাক্কি করে ফালান, তাহলে আপনার সঙ্গে যে মানুষ থাকবে তার জামা কাপড় সব ভরে যাবে। যেইভাবে আছে ওইভাবেই থাকবে। আপনি যদি কিছু খাবার আছে যে আমার এটা এখন খাইতে মন চাচ্ছে না, আমি পরে খাবো, আপনি ইচ্ছা করলে আপনার ব্যাগে রেখে দিতে পারবেন। ওখানে প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে আপনি ইচ্ছা করলে সবগুলো আপনি নিতে পারবেন। কিছু কিছু জিনিস আছে ফেরত দিতে হবে, ময়লা তো নেওয়া যাবে না। আচ্ছা, এই 7 ঘন্টার সময় যদি আমরা বিমানে থাকি, আমাদেরকে ওয়াশরুমে যেতে হবে, তাই না? 100% চেষ্টা করবেন বিমানে ওঠার আগে, মানে যেখানে তাকাবেন সেদিকেই কিন্তু এখন এয়ারপোর্টে বাথরুম আছে, যথাসম্ভব বাথরুমের কাজ সবগুলি সেরে নেবেন। একেবারে না গেলে নয়, এমন যাদের প্রয়োজন তারা বিমানের বাথরুমে যাবেন। বাথরুমে যাওয়ার আগে কয়েকটা দিক নির্দেশনা, একটু খুব মনোযোগ। যথাসম্ভব বিমানের টয়লেটে না যাওয়াই ভালো। বিমানে ওঠার আগেই হাজত সেরে নেওয়া একান্ত প্রয়োজন। বিমানের টয়লেট ছোট, পানি কম থাকে, দরজা এবং কমোড এর ফ্লাশ ব্যবহার করা কঠিন। বাথরুমে যাওয়ার আগে দেখবেন দরজাটা কিভাবে খুলে কিভাবে লাগায়, ওইটা আগে শিখবেন, এর আগে বসবেন না। এরপরে দেখবেন ওই কমোডের পাশে কোন জায়গায় হাতের চিহ্ন দেওয়া আছে, ওখানে টাচ করলেই ফ্লাশ হয়ে যাবে। পাশে টিস্যু আছে, এই টিস্যুটা দেখা না গেলেও আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় না কোন জায়গায় টিস্যু আছে। আর যেটা বেসিন, যেটা এটা একেবারেই জিরজির করে পানি আসবে, ওখান থেকে অজু করা যায় না। আর এখান থেকে বেশি পানি ব্যবহার করা যাবে না। এই জন্য বাথরুমে যত সম্ভব না যাওয়াই ভালো। একান্ত যার প্রয়োজন সে যাবে। মনে থাকবে? সবাই শুনতেছে?